তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে? ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না, এটাই দাঁড়াচ্ছে। কে কি বলল সেটা খুব একটা বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ না, কিন্তু এনসিপি কি বলল সেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ সেই কথার বাইরে বর্তমান সরকার যাবে বলে সাধারণ মানুষ এই মুহূর্তে বিশ্বাস করতে চাইবে না। এনসিপির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এনসিপির নেতা ভরা একটা সম্মেলন অনুষ্ঠানে সেই ঘোষণা দিয়েছেন এবং সেই ঘোষণার পরে মুহুর্মুহুর স্লোগান, হাততালি দিয়ে সেটাকে প্রতিষ্ঠিত করা হয়েছে অন্তত 1-2 মিনিট ধরে। সেই দৃশ্য যখন আমরা দেখলাম তখন মানে আমরা কি ধরে নেব? আমরা ধরে নেব অপরাপর আরও অনেক প্রেক্ষাপট আছে যেগুলো নিয়ে আলোচনা করব, কিন্তু এনসিপির তরফ থেকে যখন জানিয়ে দেওয়া হলো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, সেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এটা ধরে নেওয়া যায়। অথবা ফেব্রুয়ারিতে নির্বাচন কেন্দ্রিক একটা রাজনৈতিক সাংঘর্ষিক পরিবেশ তৈরি হতে পারে বলে যে আলোচনাগুলো ছিল, আমরাও বিভিন্নভাবে আলোচনা করার চেষ্টা করেছি, সেটাই সত্য হতে যাচ্ছে কি না সেই প্রশ্নটা এখন সবথেকে বড় প্রশ্ন হবে। কি হতে চলেছে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে, এবং এনসিপি তাদের দলের চাঁদাবাজি নিয়ে কি ভাবছে, নির্বাচন প্রসঙ্গে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই প্রসঙ্গে জামাতসহ অন্যান্য রাজনৈতিক দলের অবস্থান কি, নাহিদ ইসলামের অবস্থান কি, সার্জিসের অবস্থান কি, তারা সামগ্রিকভাবে সবাই মিলে এই এজেন্ডাকে প্রতিষ্ঠিত করতে চাইছে কিনা এবং দৃশ্যপট পরিবর্তন হয়ে যাবে কিনা আগামী কয়েকদিনের মধ্যেই সেই আলোচনাগুলো করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না। আপনারা জানেন যে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি, এনসিপির মুখ্য সমন্বয়ক, তিনি জানিয়ে দিয়েছেন সাপ গতকালকে সন্ধ্যার পরে যুব শক্তির যে সম্মেলন, প্রথম সম্মেলন, সেই সম্মেলনে তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আরও বেশ জটিল কিছু কথা বলেছেন, তবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা স্পষ্ট বলেছেন। এবং তিনি বলেছেন যে সরকার যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চায় তাহলে কবর থেকে শহীদের লাশগুলো জীবন্ত করে মায়ের কোলে ফিরিয়ে দিতে হবে। তার মানে হচ্ছে যে অবস্থানটা একেবারে পাকাপোক্ত, অবস্থানটা খুবই সুসংগঠিত তাদের অবস্থান। ফেব্রুয়ারিতে নির্বাচন প্রথমত তারা হতে দেবে না, যদি হয় তারা অংশগ্রহণ করবে না, এবং তাদের যেহেতু তাদের এবং তাদের জোট যারা ফেব্রুয়ারিতে নির্বাচন মূলত চায় না, কিংবা পিআর পদ্ধতির মানে আলোকে পিআর পদ্ধতি প্রতিষ্ঠিত করার ওই ইস্যুটাকে সামনে এনে নির্বাচন বর্জন করা কিংবা নির্বাচন হতে না দেওয়ার পরিবেশ তৈরি করা, সারা দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করা, সেটার ক্যাপাসিটি মোটামুটি তাদের জোটের রয়েছে। সুতরাং এখন বিএনপি যে প্রত্যাশায় ছিল এবং এক ধরনের আত্মতুষ্টিতে ভুগছিল যে ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে এবং তারা ক্ষমতায় যাচ্ছে, সেটা অনিশ্চিত হয়ে পড়ল। যদিও সাম্প্রতিক একটা জরিপে আমরা দেখেছি যে দেশের অর্ধেকেরও বেশি মানুষ, প্রায় 62-63% মানুষ হয় এখনও সিদ্ধান্তহীনতায় আছে কাকে ভোট দেবে, অথবা ভোটই দিতে চায় না। অর্থাৎ দেশের 60%-এর বেশি মানুষ যখন ভোট দিতে চায় না অথবা ভোট কাকে দেবে এই ব্যাপারে সিদ্ধান্তই নিতে পারেনি 1 বছর পরে এসেও, তখন আগামীতে কে ক্ষমতায় যাবে, কারা ক্ষমতায় যাবে, ব্যাপারটা কিন্তু অত সহজ ইকুয়েশনের ব্যাপার নয়। আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে না দেয়া হয়, ইকুয়েশনটা একরকম হবে। আওয়ামী লীগকে যদি নির্বাচন করতে দেয়া হয় তাহলে ইকুয়েশনটা অন্যরকম হবে। এবং একেবারেই সত্য যে ব্যাপারটা ঘটতেই পারে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে আন্তর্জাতিক চাপের কারণে শেষ পর্যন্ত যদি সরকার নির্বাচন করতে সুযোগ দেয়, তাহলে আমরা এই দৃশ্যও দেখতে পারি যে আওয়ামী বিরোধী যে সমস্ত দলগুলো আছে সব দল মিলে একটা জোট করছে এবং জোট করে তারা নির্বাচন করছে। সেই ক্ষেত্রে জামাতের সঙ্গে এখন বিএনপির যে তিক্ত সম্পর্ক, এনসিপির সঙ্গে বিএনপির যে তিক্ত সম্পর্ক, সেগুলো নাও থাকতে পারে।
অর্থাৎ ভোটের মাঠে কি হবে এখনই স্পষ্ট বলে দেয়া যাচ্ছে না। তবে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে না এবং ফেব্রুয়ারি নির্বাচনের তত্ত্ব নিয়ে যে নানা রকমের জলঘোলা করা পরিবেশ সৃষ্টি হবে সেটা আগে থেকেই অনুমিত ছিল এবং সেটাই হতে যাচ্ছে। নাসিরুদ্দিন পাটোয়ারি খুবই শক্ত বলিষ্ঠভাবে এই কথা বললেন এবং এই কথাগুলো যখন তিনি বললেন তখন একই দিনে নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি, জুলাই সনদে এক বিন্দু ছাড় দেয়া হবে না। কি ছাড় দেবেন না? অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, তারপরে নির্বাচন হতে হবে, যেটা কোনোভাবেই বাস্তবসম্মত না, যেটা কোনোভাবেই করা এই সরকারের পক্ষে সম্ভব নয়। তার মানে সেটাকে কেন্দ্র করেও নির্বাচন পিছিয়ে দেওয়া কিংবা নির্বাচন নিয়ে জটিলতার পরিস্থিতি তৈরি হচ্ছে। একই দিনে চরমোনাই পীর বলেছেন যে নির্বাচন অভ্যুত্থান নির্বাচনের জন্য হয়নি, শুধু আপনি নির্বাচন করবেন তার জন্য এই অভ্যুত্থান হয়নি। অভ্যুত্থান এই আগে সংস্কার করতে হবে, আগে বিচার শেষ করতে হবে, তারপরে নির্বাচন হবে এবং সেই নির্বাচনটা পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন না করলে সেই নির্বাচন হতে দেয়া হবে না। তার মানে সুরগুলো একই। এর আগে জামাতের মানে অবস্থানগুলো আগে থেকেই পরিষ্কার। জামাত আজকে যখন বুধবার, আজকে জামাত জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন, এই দাবিগুলো নিয়ে রাজধানীতে মিছিল করবে। এই মিছিলটা গতকালকে হওয়ার কথা ছিল কিন্তু সেটা আজকে হচ্ছে। তার মানে হচ্ছে যে এই যে এনসিপি, জামাত, ইসলামী আন্দোলন যে জোট আমরা একটা সমাবেশের মাধ্যমে বুঝেছি যে এই জোটটা হতে চলেছে, তাদের কিন্তু একই সুরে কথা। তাদের যখন একই সুরে কথা এবং জুলাই সনদ বাস্তবায়ন আগে, তারপরে নির্বাচন, আগে সংস্কার শেষ করা, আগে বিচার শেষ করা, তারপরে নির্বাচন, এবং নির্বাচনটাও পিআর পদ্ধতিতে নির্বাচন, কোনোভাবেই ফেব্রুয়ারিতে নির্বাচন হতে দেয়া হবে না যতক্ষণ পর্যন্ত এই কর্মকাণ্ডগুলো শেষ না হবে, সবগুলো একই সূত্রে গাঁথা। এবং এই বাস্তবতাতেই বলা যায় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না। তাহলে বিএনপি কি করবে? মজার ব্যাপার হচ্ছে যে নাসিরুদ্দিন পাটোয়ারি যে অনুষ্ঠানে এই বক্তব্য দিলেন এবং খুবই মানে রাগান্বিত ভঙ্গিতে তিনি এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করলেন, সেই অনুষ্ঠানে বিএনপি নেতা অ্যানি উপস্থিত ছিলেন। তার উপস্থিতিতেই এই ধরনের কথা বলা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বিএনপির তরফ থেকে কোনো ধরনের কোনো মন্তব্য আমরা পাইনি। যখন এই নির্বাচনের ইস্যুতে কথা হয়েছে তখন আমরা দেখেছি যে নাসিরুদ্দিন পাটোয়ারি দুইটা মারাত্মক কথা বলেছেন। একটা হচ্ছে চাঁদাবাজি বিষয়ে, তাদের দলের বিভিন্ন নেতা যে চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছেন সেটা ব্যাপারে তিনি হুমকি দিয়েছেন। তিনি বলেছেন যে চাঁদাবাজির যে সীমাহীন দৌরাত্ম্য, সেটাকে তিনি গণ অভ্যুত্থানের যারা নায়ক রয়েছে তাদের বিরুদ্ধে সামান্য 1 লাখ টাকা, 5 লাখ টাকার অভিযোগকে এমনভাবে রং লাগিয়ে প্রচার করা হচ্ছে যেটাতে মনে হচ্ছে তারাই দেশের সবথেকে বড় ক্রিমিনাল। এসব ফাজলামি বন্ধ করতে হবে। তার মানে হচ্ছে যে তাদের দলের বিভিন্ন নেতারা যে 5 লাখ, 10 লাখ, 50 লাখ এই চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে, যে তথ্যগুলো আমরা শুনছি, এবং সর্বশেষ চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক যিনি চট্টগ্রাম অঞ্চলের, তাকে নিজামুদ্দিন, তাকে প্রথমে শোকজ করা হলো এবং 24 ঘন্টা সময় দেয়া হলেও 24 ঘন্টা পার হতে না হতেই প্রচণ্ড সমালোচনার মুখে তাকে বহিষ্কার করা হলো, সাময়িক বহিষ্কার করা হয়েছে। তো আপনি যদি মনে করেন যে আপনার দলের লোকজন চাঁদাবাজি করছে না, তাহলে বহিষ্কার করছেন কেন? কারণ দর্শানোর নোটিশ দিচ্ছেন কেন? নাসিরুদ্দিন পাটোয়ারি যে স্পষ্ট হুমকিটা দিলেন, তার মানে হচ্ছে যে এনসিপির এই মাত্র 5 লাখ টাকা, 10 লাখ টাকা চাঁদাবাজি, এই ব্যাপারে কথা বলা যাবে না। এবং এই ব্যাপারে মানে মিডিয়া হাউসকেও তিনি হুমকি দিয়েছেন যে মিডিয়া এর আগে হাসিনার দালালি করছে, এখন কার দালালি করছে সেটা বললে চাকরি থাকবে না। তাহলে মিডিয়া কার দালালি করছে সেটাও তো একটা বড় প্রশ্ন। মিডিয়া এগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে নাকি বড় করছে, যেগুলো কোনোভাবেই জুলাই অভ্যুত্থানের নায়কদের বিরুদ্ধে বলা উচিত নয়। তার মানে হচ্ছে জুলাই অভ্যুত্থানের নায়করা যত অপকর্মই করুক সেটা বলা যাবে না। গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে,
একজন গেজেটভুক্ত জুলাই যোদ্ধা অনেক ফেন্সিডিল নিয়ে ধরা পড়েছে। সাংবাদিকরা যখন সেই মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় তার সামনে ফেন্সিডিল দিয়ে তার ভিডিও চিত্র নিচ্ছে, তখন সে হা হা করে হাসছে, তার যেন ব্যাপারটা উপভোগ করছে এবং যেন তার ওই হাসি বলে দিচ্ছে যে এই মানে যতই আমাকে ধরো এটা কোনো ব্যাপার না, এই 50-100 ফেন্সিডিল নিয়ে ধরা এটা তো একটা মজার ব্যাপার। এভাবেই উপহাস করে মজা করে তারা ব্যাপারগুলোকে উপভোগ করছে। এই কথা নাসিরউদ্দিন পাটোয়ারি যখন বললেন চাঁদাবাজির বিরুদ্ধে, এসব মানে চাঁদাবাজি নিয়ে তাদের নেতাদের বিরুদ্ধে যা বলা হচ্ছে, সমালোচনা করা হচ্ছে, সেগুলোকে ফাজলামি বলছেন এবং ফাজলামি বন্ধ করার আলটিমেটাম দিচ্ছেন। এবং তিনি এটাও বলেছেন যে ডিজিএফআই নাকি ষড়যন্ত্র করছে এবং ডিজিএফআইয়ের হেডকোয়ার্টার গুড়িয়ে দেওয়ার হুমকি দিলেন। এর আগে আমরা একাধিক রাজনৈতিক দলের নেতার মুখ থেকে শুনেছি যে সেনানিবাস উড়িয়ে দেবেন। এবার তিনি ডিজিএফআইয়ের সদর দপ্তর উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন। ডিজিএফআই নাকি সাধারণ মানুষকে হয়রানি করছে, বলেছেন যে এর আগে আয়নাঘর, হাসিনার আয়নাঘর আমরা ভেঙে দিয়েছি, এবার প্রয়োজনে ডিজিএফআইয়ের হেডকোয়ার্টার ভেঙে দেব। ডিজিএফআই এনসিপির বিরুদ্ধে কি করছে, কি ভূমিকা পালন করছে যে তিনি এই গুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন? সেটা কি কক্সবাজার কেন্দ্রিক যে নিউজগুলো এসেছিল যে ডিজিএফআই এনএসআই তারা গোয়েন্দা নজরদারিতে রেখেছে সার্জিস পাটোয়ারিদের, যারা কক্সবাজার গিয়েছে হোটেলে, এক হোটেল থেকে আর এক হোটেলে হোটেল ত্যাগ করেছে, তাদের কাদের সঙ্গে মিটিং হলো, এই ব্যাপারগুলো নিয়ে ডিজিএফআই তদন্ত করেছে, সেই জন্য কি রাগ? ব্যাপারটা খুবই আতঙ্কের এবং ব্যাপারটা বড় ধরনের প্রশ্নের। আবার একই অনুষ্ঠানে আমরা জানি যে সার্জিস আলমের বিরুদ্ধে বিএনপি নেতা গাজীপুরে 10 কোটি টাকার মানহানি মামলা করেছে। সেখানে আবার সার্জিস আলম বলছেন যে মানে আমাদের বিরুদ্ধে 10 কোটি টাকার মানহানি দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না, এবং এটার জন্যও বিএনপিকে, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম দুইজনকেই বিএনপির দিকে ইঙ্গিত করতে আমরা শুনেছি। মানে সার্জিস আলম সরাসরিই বলেছেন যে আমার বিরুদ্ধে মানে এই অপপ্রচার, এবং তিনি কক্সবাজার কাণ্ডের কথা বলেছেন যে এই ব্যাপারগুলো সামনে নিয়ে এসেছে গিয়াসউদ্দিন আল মামুনের চ্যানেল 1, অর্থাৎ নাম ধরে সরাসরি বলছেন যে তার মানে হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো খবর প্রচার করা যাবে না, তাদেরকে নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন তোলা যাবে না, তুললেই তাকে মানে এক ধরনের হুমকির সম্মুখীন হতে হবে, সেরকমই পরিস্থিতি শোনা যাচ্ছে। আমার মনে হয় যে একটু মানে তরুণ তো, একটু বয়সের গরম রয়েছে, রক্তের গরম রয়েছে, দিন যত যাবে তত হয়তো তারা সহ্য ক্ষমতা বাড়বে। রাজনীতিতে সহ্য ক্ষমতা বাড়ানো একটা বড় ইস্যু তারা হয়তো এখনও বুঝে উঠতে পারেনি। লাগামহীন বেপরোয়া কথাবার্তা যে রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত করে দিতে পারে, সেই ব্যাপারটা হয়তো তারা দ্রুতই বুঝে উঠবে এবং বুঝে উঠে সেই মোতাবেক কাজ করবে। দর্শক, এই ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।